হ্যালো এভরিওয়ান, ধারাবাহিক নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে তোমাদের স্বাগত। এখানে তোমরা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডেইলি স্টারের খুব গুরুত্বপূর্ণ একটি কলাম। আজকের এই কলামটা আমরা এমনভাবে রিডিং করব, একটা রিডিং দিয়ে খুবই সহজে ব্যাকরণগত বিষয়গুলা, কিছু কমপ্লেক্স ভোকাবুলারি এবং সাহিত্যের যে ফিগার অফ স্পিচগুলো কীভাবে ব্যবহার করা হয়েছে এবং যেগুলো ব্যবহার করলে আমাদের একটা সেন্টেন্স খুব কম শব্দের মাধ্যমে কীভাবে এটা অ্যাট্রাকটিভ করা যায় সে বিষয়গুলো আমরা বের করার চেষ্টা করব। ওকে, আমরা এখন শুরু করি। দ্য প্যারাডক্স অফ বাংলাদেশ ক্লাইমেট প্রোগ্রেস। প্যারাডক্স শব্দের অর্থ হচ্ছে যেটা কোনো কিছু বিপরীত বোঝায়, বিপরীত। এই কথাটা হচ্ছে যে এটা একটা ফিগার অফ স্পিচের শব্দ, সাহিত্যের। এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। অর্থাৎ এই যে প্যারাডক্স মানে অর্থাৎ যখন রাইটার এমনভাবে কিছু বলে, দুইটা কথা বা যে কোনো কথাগুলো হচ্ছে পরস্পর একটা অপরটার বিপরীত, কিন্তু বিপরীত বললেও সেটা এক ধরনের মুখারি করে বলেছে, কিন্তু কথাটার একদম সত্যতা আছে, সেটাকে বলা হয় প্যারাডক্স। এখানে পরবর্তীতে কলামটার ভিতরে কিন্তু কয়েকটা প্যারাডক্স আছে, এগুলো আমরা পড়লে বুঝতে পারবো। যেমন আমি যদি বলি যে যত বেশি পড়ে সে তত কম জানে, কথাটার অর্থ যে যত বেশি পড়ে, দ্য মোর ইউ রিড দ্য লেস আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ যে যত বেশি পড়ে সে তত বেশি জানে না, সে তত কম জানে। এখন মনে হতে পারে বেশি পড়লে বেশি তো জানা হয়, কিন্তু জানা কম কেন জানে? এটার অর্থ হচ্ছে যে এটা একদম বাস্তব কথা। অর্থাৎ আমরা যখন কোনো কিছু পড়ি যত গভীরভাবে জানি, কিন্তু বিষয় একটা থেকে একটা অনেক কিছু কিন্তু অটোমেটিকলি বের হয়ে যায়। অর্থাৎ আমাদের সমস্যাগুলো আমরা না পড়লে বের করতে পারি না। এই জন্য বলা হচ্ছে যে যত বেশি পড়ে সে তত কম জানে, মানে সমস্যা অনেক কিছু বের হয় গভীরভাবে জানার জন্য। এটাকে বলতে পারি এক্সাম্পলটা, এটা একটা প্যারাডক্স। বাংলাদেশ, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ কেস। কোনো নাউনের পরে যদি এস বাই এস থাকে সেটাকে বলে আমরা পসেসিভ কেস। এই যে পসেসিভ অ্যাপোস্ট্রফি এস থাকলে বুঝতে হবে যেটা পসেসিভ কেস সচরাচর। যেমন এটা যদি আমি বলি বাংলাদেশ, কিন্তু এটাকে ট্রান্সলেশন করলে বলতে হবে বাংলাদেশের। তাহলে বাংলাদেশের পরে এখানে র বিভক্তি আছে। র হচ্ছে যেটা একটা ষষ্ঠ বিভক্তি। কোনো বিশেষ্যের পরে অর্থাৎ নাউনের পরে যদি ষষ্ঠী বিভক্তি থাকে তখন আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা পসেসিভ কেস। ক্লাইমেট, এটা আমরা সবাই জানি। প্রোগ্রেস মানে হচ্ছে যে উন্নতি। এই শব্দটা, এটা দুইটা ওয়ার্ড পার্টস অফ স্পিচে ব্যবহার হয়। এটা নাউনও হতে পারে, আবার এটা ভার্বও হতে পারে। আমরা জানি এটার অর্থ হচ্ছে যে অগ্রগতি। যেমন আমি যদি বলি এটা সিনোনিম কি হতে পারে, এটা সিনোনিম প্রসপার হতে পারে, এটা সিনোনিম অ্যাডভান্স হতে পারে, অ্যাডভান্সমেন্ট বা অ্যাডভান্স। এখন এখানে প্রশ্ন হতে পারে এটা যখন ভার্ব করতে হবে তখন আমি প্রসপার এবং অ্যাডভান্স বলবো, যখন এটা নাউন অর্থ হবে তখন এটা প্রসপারিটি, অ্যাডভান্সমেন্ট। ভার্ব হলে সিনোনিম ভার্বে লিখতে হবে, যদি এটা নাউন হয় তখন নাউনে লিখতে হবে। আচ্ছা, এখন এখানে কি ব্যবহার করা হচ্ছে? এখানে কিন্তু এই যে এটা হচ্ছে যে ফুল, এটা একটা অ্যাডজেক্টিভ অংশ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউনই হবে। এখানে কিন্তু নাউন অর্থ হয়েছে। অর্থাৎ আজকের এই টাইটেলটা হচ্ছে, হেডলাইনটা হচ্ছে বাংলাদেশের জলবায়ুর অগ্রগতি, সেটা হচ্ছে যে বিপরীত। মানে যেভাবে উন্নয়নের জয়গান গাওয়া হয়, কিন্তু উন্নয়ন হচ্ছে নাম, কিন্তু বাস্তবে কিন্তু এটা বিপরীত। কিন্তু এখানে বিশাল একটা ক্ষত আছে, ওই যে প্যারাডক্সের কথাটাই আসতেছে। আচ্ছা, যা হোক, ভিতরে কি আছে আমরা হয়তো পড়লে বুঝতে পারবো। এখানে আমি একটা বিষয় বলে রাখি, আমি সরি টু সে আমার অ্যাকসেন্ট বা প্রনাউন্সিয়েশন একদম যে আইপি অনুসারে না, অ্যাকিউরেট না। হয়তো উচ্চারণ দুই একটা উচ্চারণ কিন্তু মানে একদম নেটিভদের মতো না হতে পারে। তবে আমার এখানে আমি উচ্চারণ শিখেতে আসি নাই, এখানে আমার মেইন ফোকাসটা হচ্ছে ফোকাস টাইমে কীভাবে ইমপ্রুভ করা যায় রিডিং করে, সেটাই আমি আলোচনা করব। আচ্ছা, আমরা এখন ভিতরে একটু দেখব কি আছে। Bangladesh is once again featured
prominently in the latest climate risks index. A report widely cited by global media, policymakers, and international funders to assess countries' exposure to climate impacts. একটু খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো। এই যে আমরা যে সেন্টেন্সটা দেখেছি, এই সেন্টেন্সের মধ্যে একটা মাত্র আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি বা মেইন ভার্ব পাচ্ছি। এখানে এটা হচ্ছে একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এবং এটাকে আমরা এটা একটা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, অর্থাৎ মেইন ভার্বকে প্রিন্সিপাল ভার্বও বলা হয়। একটা সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ভার্ব এটা থাকা বাধ্যতামূলক। এবং ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বকে বিবেচনা করলে যেহেতু এটা মেইন ভার্ব, এটার আগে একটা সাবজেক্ট আছে, এখানে বাংলাদেশ হচ্ছে একটা সাবজেক্ট, এটা একটা প্রপার নাউন, তাহলে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এই যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে আমি দেখতেছি একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, অন্য কোনো এখানে আর কোনো যে ফাইনাইট ভার্ব নেই। এখানে আছে আমি দেখতেছি এদের টু অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফর্ম, টুর পরে মূল ভার্বের বেস ফর্ম আছে। এখানে অ্যাসেসের নাউন ফর্ম হচ্ছে দ্য অ্যাসেসমেন্ট। আমি যদি অ্যাসেস থেকে যদি নাউনে করতে চাই তাহলে এটা অ্যাসেসমেন্ট হবে, মূল্যায়ন। এখন এটা কিন্তু মূল্যায়ন করা। আচ্ছা, তাহলে যা হোক আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, যেহেতু এটা বিশাল সেন্টেন্স হলো এতটুকু পর্যন্ত, কিন্তু নন ফাইনাইট ভার্ব একটা থাকুক বা না থাকুক, যদি এখানে একটা আছে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। সো আমরা গ্রামেটিক্যাল ভাষায় এটাকে বলতে পারি গঠন অনুসারে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে একদম সিম্পল সেন্টেন্স। তাহলে তোমরা বুঝতে পেরেছো সিম্পল সেন্টেন্স কি। আচ্ছা, আমরা একটু অর্থের দিক দিয়ে দেখি। বাংলাদেশ ইজ ওয়ান্স এগেইন, বাংলাদেশ আবার পুনরায়, ফিচার প্রমিনেন্টলি ইন দ্য লেটেস্ট ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স। সিআর এটা হচ্ছে জলবায়ু ঝুঁকি সূচক, একটা ইন্ডেক্স সূচক, যে যারা স্টাডি করে প্রতি বছর সারা বিশ্বের রাষ্ট্রগুলোকে জলবায়ুর দিক দিয়ে কারা কত ঝুঁকিপূর্ণ বা মধ্যম ঝুঁকিপূর্ণ, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, এ বিষয়ে একটা কি করে ইন্ডেক্স করে। তো বাংলাদেশকে ফিচার মানে এখানে যে মার্ক করা হয়েছে প্রমিনেন্টলি ইন দ্য ল্যাটেস্ট। প্রমিনেন্টলি মানে যেটা আমরা বুঝি, প্রমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব দিয়ে মার্ক করা হয়েছে। এ রিপোর্ট একটি প্রতিবেদন, ওয়াইডলি ব্যাপকভাবে, সাইটেড মানে উল্লেখ করা, এটাও একটা নন ফাইনাইট ভার্ব, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। সাইটেড এটার নাউন হচ্ছে যে সাইটেড, নাউন হচ্ছে যে সাইটেশন, মনে রাখবা, যেটা উদ্ধৃতি বোঝায়। বাই গ্লোবাল মিডিয়া, বৈশ্বিক যে মিডিয়াগুলা, পলিসি মেকার্স এটা তোমরা জানো, যারা নীতি নির্ধারক, অ্যান্ড ইন্টারন্যাশনাল ফান্ডার্স, বিভিন্ন আন্তর্জাতিক যে ফান্ডার্সগুলো আছে, যারা ফান্ড করে তাদেরকে বলা হয় ফান্ডার। এই ফান্ড হচ্ছে যে এটা ভার্ব মানে এটা ফান্ড থেকে ফান্ডার হয়েছে। টু অ্যাসেস কান্ট্রিজ এক্সপোজার মানে হচ্ছে যে মানে দেশগুলোকে মূল্যায়ন করা। টু অ্যাসেস কান্ট্রিজ এক্সপোজার, যে প্রত্যেকটা রাষ্ট্রের যে বৈশিষ্ট্য, জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো আছে, বিভিন্ন ফিচার্সগুলো আছে, এগুলাকে এক্সপোজার বলা হচ্ছে, এগুলাকে মূল্যায়ন করে। তাহলে এই যে আমরা এটা নাউনেই আছে, এবং কান্ট্রিজ এটা হচ্ছে দ্য পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ কেস। এই এক্সপোজারের নাউন হচ্ছে দ্য এক্সপোজ থেকে এক্সপোজার হয়েছে টু ক্লাইমেট ইমপ্যাক্ট, জলবায়ুর প্রভাবগুলো। অর্থাৎ যেটা বলা হচ্ছে CRI এর সূচক অনুসারে তারা গুরুত্ব সহকারে যে স্টাডিটা করেছে, সে স্টাডির মধ্যে বাংলাদেশ বিভিন্ন বৈশ্বিক মিডিয়া এবং নীতি নির্ধারক ইন্টারন্যাশনাল ফান্ডার্সগুলো অনুসারে বাংলাদেশের জলবায়ুর প্রভাবগুলো তারা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেছে। আমরা যদি এটা এতটুকু দেখি। আচ্ছা, এরপরটা যদি দেখি, ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, বাংলাদেশ পজিশন ইন দিস ইন্ডেক্স হ্যাজ শিফটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে ফাইনাইট ভার্ব। তাহলে এই অংশটা হচ্ছে একটা সাবজেক্ট, আগে সাবজেক্ট ছিল হচ্ছে একটা ওয়ার্ড, এই জন্য এটাকে আমরা একটা পার্টস অফ স্পিচে নাউন বলেছি। এখন সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ পজিশন ইন দিস ইন্ডেক্স, একাধিক ওয়ার্ড। যে একাধিক ওয়ার্ড শব্দগুচ্ছ যখন ফ্রেজ হবে, সাবজেক্ট হবে, তখন এটাকে নাউন বলা যাবে না,
এটাকে বলতে হবে নাউন ফ্রেজ। তাহলে নাউন মানে একটা ওয়ার্ড, আর নাউন ফ্রেজ হচ্ছে না আমাদের একাধিক ওয়ার্ড। আচ্ছা, বাংলাদেশের যে অবস্থানটা এটা শিফটেড, আস্তে আস্তে কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে যাচ্ছে বা উন্নতি অবস্থানের মধ্যে যাচ্ছে। এইভাবে যদি দেখি, ইমপ্রুভিং, এটা উন্নতি হচ্ছে ইন রিলেশন টু আদার হাইলি এক্সপোজ কান্ট্রি, অন্য অন্য দেশের সাথে যদি আমরা মানে সম্পর্ক করি সেভাবেই ইমপ্রুভিং, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। ফর মেনি, অনেকের মতেই, মেনি কিন্তু এখন এখানে প্রনাউন অর্থে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, যেহেতু এখানে মেনির আগে হচ্ছে একটা প্রেপোজিশন আছে। দিস ইজ রিড, এটা কিন্তু প্যাসিভ, দিস এটা সাবজেক্ট এবং এটা প্রনাউন, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ইজ, এটা পড়া হয়, তাহলে কোনটা পড়া হয়? এটা পড়া হয়, অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে ফেসি পড়তে, পড়া হয় অ্যাজ এ সাইন অফ প্রোগ্রেস, মানে এই যে সূচকটাকে বাংলাদেশের এরকম অগ্রাধিকার অ্যাডভান্সমেন্ট, অগ্রগতি, এটাকে একটা ধরা হচ্ছে কী হিসেবে ধরা হচ্ছে? উন্নতির চিহ্ন হিসাবে। বেটার প্রিপেয়ার্ডনেস, প্রিপেয়ার থেকে প্রিপেয়ার্ডনেস, ভার্ব থেকে নাউন, ফিওয়ার ডেথ মানে অল্প মৃত্যু, অ্যান্ড স্ট্রঙ্গার রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স মানে হচ্ছে যে স্থিতিস্থাপকতা। অর্থাৎ বাংলাদেশকে এই বিষয়গুলোকে মনে হচ্ছে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি কিন্তু কি ইমপ্রুভ করেছে, এখানে প্রস্তুতির অগ্রগতি হয়েছে, মৃত্যুর সংখ্যা কমে গিয়েছে, এরপর হচ্ছে স্থিতিস্থাপকতা এসেছে। মানে কথাটা হচ্ছে এখানে যেভাবে বলা হচ্ছে যে এটাকে প্যারাডক্স কেন বলা হচ্ছে, মানে এটা নামে, হাতে, কলমে, মুখে কিন্তু অগ্রগতি, কিন্তু বাস্তবে কিন্তু এটার বড় একটা ঘা আছে, আমরা আরও পড়লে কিন্তু বুঝতে পারবে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যারাডক্স। আচ্ছা, আমরা এখন পরবর্তী প্যারার মধ্যে যাব। পরবর্তী প্যারার মধ্যে যদি যাই আমরা, এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে দেখা হচ্ছে বাট দ্য মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ নট ওয়ার বাংলাদেশ র্যাঙ্কস বাট হাউ দ্যাট ranking is interpreted at a time when climate impacts are only defining, not receding. দেখো, এই যে প্রথমে যদি আমরা দেখি বাট, আমরা জানি বাট হচ্ছে যে দুইটা মেইন ক্লজকে যুক্ত করে মাঝখানে বাট বসে, তখন বাট হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছি তোমাদের, কিন্তু বাট যখন একদম বাক্যের শুরুতে ব্যবহার হবে তখন বুঝতে হবে এই ভার্ব কিন্তু এটা এখন অ্যাডভার্বই হবে। সচরাচর কোনো একটি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকলে, এরপর হচ্ছে যে ভার্ব থাকলে, এক্সট্রা যদি কোনো অংশ থাকে এখানে, এটাকে অনেক ক্ষেত্রে অ্যাডভার্ব ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে ভার্ব এখানে অ্যাডভার্ব, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে দ্য মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ইজ নট, এটা নয়, ওয়ার বাংলাদেশ র্যাঙ্কস এখানে কিন্তু ভার্ব, হয় এখানে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটা হচ্ছে একটা মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এই যে এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। বাংলাদেশ কোথায় র্যাঙ্ক করেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা না, এই যে প্যারাডক্সের কথাগুলো আসতেছে, বাস্তব কথাগুলো তুলে ধরতেছে। বাট হাউ দ্যাট র্যাঙ্কিং ইজ ইন্টারপ্রিটেড, এই যে ইন্টারপ্রিটেড, এটাকে ওই র্যাঙ্কিংটা কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে? ইন্টারপ্রিটেড থেকে ইন্টারপ্রিটেশন, নাউন হবে, ভার্ব থেকে নাউন, ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এটা আবার প্যাসিভ কথা, র্যাঙ্কটা কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এটা আবার একটা প্যাসিভ অংশ পাচ্ছি আমরা। অ্যাক্টিভ এবং প্যাসিভটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, ফ্রি হ্যান্ড রাইটিং বলো, ফোকাস রাইটিংয়ের বলো, তোমরা যদি প্যাসিভ কীভাবে লিখতে হবে সেই জিনিসটা যদি না জানো, তাহলে তোমাদের লেখা কখনো এটা মানে গ্রামেটিক্যালি শুদ্ধ করতে পারবে না। লেখার একটা ভেরিয়েশন হয় অ্যাক্টিভ প্যাসিভ, সবসময় শুধুমাত্র অ্যাক্টিভে লিখলে কিন্তু হবে না, প্যাসিভও লিখতে হবে। প্যাসিভ কবে লিখব? যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকবে, সেটা আমার কাছে বা রিডারের কাছে অস্পষ্ট, বা আমি অস্পষ্ট রাখতে চাচ্ছি সাবজেক্টটা, তখন অবজেক্টকে সাবজেক্ট করে এটা প্যাসিভে লিখতে হবে। প্যাসিভের ব্যবহার করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করব, যেমন এখানে কাকে ব্যাখ্যা করা হচ্ছে? র্যাঙ্কিংটাকে, এই অবজেক্টটা সাবজেক্ট, এবং একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে, টেন্স অনুসারে এসেছে, এবং এখানে যে ভার্বটা আসবে মেইন ভার্বটা, সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে।
আচ্ছা, এটা টাইম, এটা একেবারে ব্যাখ্যা করা হয় ওয়েন ক্লাইমেট ইমফ্যাক্টস। এখানে আর একটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ, আবার আর একটা সাবঅর্ডিনেট ইন কনজাংশন, আবার আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ যতটা কনজাংশন ততটা ক্লজ। এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা থাকবে একদম কনজাংশনের নাম অনুসারে ইজিলিভাবে আইডেন্টিফাই করবা, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, খুব ইজি। তাহলে একটা মেইন ক্লজ পেয়েছি, একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি, তিনটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ফুলটা, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ একটা কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, কিন্তু একটা মাত্র ফাইন্যান্স মাস্ট, একটা ফাইন্যান্স প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একদম সহজভাবে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা আশা করি বুঝতে পেরেছ। ক্লাইমেট ইমফ্যাক্ট, ইমফ্যাক্ট এখানে কিন্তু প্রভাব, ইনফ্যাক্ট এখানে নাউন অর্থে ইউজ করা হচ্ছে এবং এটা সাবজেক্ট, আর এখানে মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব না, যেহেতু সরি, আর এখানে অক্সিলিয়ারি ভার্ব, আর ডিপেন্ডিং এটা হচ্ছে দ্য মেইন ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর অনলি ডিপেন্ডিং, ডিফ থেকে ডিপেন্ডিং, এই যে ডিফ এটা হচ্ছে অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভের পরে যখন আমি ইএন যুক্ত করব তখন এটা ভার্ব হয়ে যাবে, আবার আইএনজি যুক্ত করে সেটা ভার্ব প্লাস আইএনজি করা হয়েছে, কন্টিনিউয়াস ফর্মে রাখা হয়েছে। মানে আমরা যে ক্লাইমেটের প্রভাবগুলা, এগুলো আরও ব্যতীত হচ্ছে, এগুলো আরও গভীর হচ্ছে, এগুলোর আরও ঘাত হচ্ছে, এগুলো দীর্ঘায়িত হচ্ছে, নট রিসিডিং। রিসিডিং মানে হচ্ছে দা হ্রাস পাওয়া, কিন্তু এগুলো কমতেছে না। এই যে এখানে একটা আমরা ফিগার অফ স্পিচ পাচ্ছি। ফিগার অফ স্পিচটা কি? এই যে খুব গভীর হওয়া, মানে খারাপ থেকে খারাপ হওয়া, এগুলো হচ্ছে যে এখানে আমরা সবসময় মানুষের বৈশিষ্ট্যকে এই কথাগুলো বলি। এখানে ক্লাইমেটের কথা বলতে গিয়ে মানুষের বৈশিষ্ট্য, ক্লাইমেটের বৈশিষ্ট্যকে মানুষের বৈশিষ্ট্যের মাধ্যমে এটা উল্লেখ করা হয়েছে। সো এটা হচ্ছে যে একটা পার্সনিফিকেশন, এখানে একটা আমরা পার্সনিফিকেশন পাচ্ছি। তাহলে পার্সনিফিকেশন কোনটা? কোনো কিছুর বৈশিষ্ট্যকে বস্তুর মধ্যে যখন মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয় সেটাকে বলা হয় পার্সনিফিকেশন, অর্থাৎ পার্সনিফাই করা। আচ্ছা, এরপরে দেখি দ্য সিআরআই প্রডিউস, এটা তোমরা জানতেছো অ্যানুয়াল, এটা প্রতি বছর করা হয়, মেজার্স ক্লাইমেট রিলেটেড লসেস। এই লসেস শব্দটা যদি আমরা দেখি, একটু আমি এগুলো একটু মুছে দিই তোমাদের, যদি শুধুমাত্র এটা বলি তখন এটার অ্যাকসেন্টটা হবে দ্য লুজ, এটা এখন ভার্ব অর্থে ইউজ করা হবে। যখন এটা নাউন হবে তখন উচ্চারণ হয় কিন্তু লস, লুজ হবে না, এটা আবার নাউন হয়ে যাবে। তাহলে লুজের নাউন হচ্ছে দেখি লস, এখানে নাউন অর্থ হয়েছে। তাহলে তারা যে মেজারগুলো করে, তারা যে তাদের গবেষণা যেগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে যে ক্লাইমেট রিলেটেড ক্ষতি বেসড লার্জলি অন এক্সট্রিম। এক্সট্রিম মানে জানা তোমরা, খুব চরম মারাত্মক ওয়েদার ইভেন্টস, বিশেষ করে জলবায়ুর বিষয়গুলা, ইনক্লুডিং এরপরে হচ্ছে ফ্যাটালিটিস, যেটা হচ্ছে তো খুব মারাত্মক মরণ ব্যাধি, যেটা খুব ধ্বংসাত্মক, অ্যান্ড ইকোনমিক ড্যামেজ, আর অর্থনৈতিক বিষয়গুলো কিন্তু উঠে আসে। বাই দিস ইন্ডিকেটার্স মানে হচ্ছে তো সূচক, মানে নির্দিষ্ট একটা সংখ্যায় কিন্তু উল্লেখ করা হয় কোন দেশের সূচক কতটুক, এই সূচকের উপর ডিপেন্ড করে একটা দেশের ওয়েদারের কন্ডিশনে নির্দেশ করে। এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। বাক্যের শুরুতে সাবজেক্টের আগে যদি কোনো সচরাচর প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, এটা যেহেতু প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এই ইন্ডিকেটরসের ভার্ব আছে, ইন্ডিকেটরসের ভার্ব হচ্ছে যে ইন্ডিকেট, তাহলে ইন্ডিকেট থেকে ইন্ডিকেটরস হয়েছে। বাংলাদেশ হ্যাজ ইন্ডিড মেড, প্রকৃতপক্ষে, ইন্ডিড মানে প্রকৃতপক্ষে, আমরা ইন্ডিডকে বলতে পারি ইনফ্যাক্ট, যদি অন্যভাবে বলতে যাই ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি বলতে পারি। এরপরে হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ, আবার এটাকে ডিফ্যাক্টো বলতে পারি, ডিফ্যাক্টো বাস্তবে, বা এটাকে আমরা বলতে পারি আনডাউটেডলি, নিঃসন্দেহে, অনেকভাবে বলা যেতে পারে। এগুলো সব অ্যাডভার্বিয়াল কানেক্টরস। হ্যাজ মেড নোটেবল স্ট্রাইডস, স্ট্রাইডস মানে হচ্ছে যে একটা এক ধাপ, বাংলাদেশ উল্লেখযোগ্য একটি দীর্ঘ একটা ধাপ পাড়ি দিয়েছে, অর্থাৎ
জলবায়ু অগ্রগতি কিন্তু কিছুটা ইমপ্রুভ করেছে, যে জলবায়ুর প্রভাব আমাদের যে ক্ষতিগুলো হয় ক্ষতিগুলো আমরা কমাইছি, হয়তো পরবর্তীতে এটাই বলেছে। এই জন্য এই স্ট্রাইডস মানে হচ্ছে যে আমরা একটা মাইল ফলক অর্জন করেছি, আমরা একটা ধাপ এগিয়েছি, এভাবে বলা হচ্ছে। আর্লি ওয়ার্নিং সিস্টেমস, সাইক্লোন শেল্টার্স, এরপর হচ্ছে ডিজাস্টার প্রিপেয়ারনেস হ্যাভ সিগনিফিক্যান্টলি রিডিউস mortality from sudden onset events like cyclones and floods. তাহলে দেখো কি বলা হচ্ছে, আর্লি ওয়ার্নিং সিস্টেম মানে জলবায়ু পূর্ববর্তী যে একটা সতর্ক সংকেত, সেটাকে বলা হচ্ছে দ্য আর্লি ওয়ার্নিং সিস্টেম। এটা একটু আমরা অনেকটাই গিয়েছি, আগে যে সতর্ক বিভিন্ন কিছু সংকেতাঙ্ক দেওয়া হয়, এটা আগে তো এরকম কিছু মানে ছিল না এক সময়। সাইক্লোন শেল্টার্স, এই যে বিভিন্ন ধরনের অনেকগুলো মানে শেল্টার আশ্রয় কেন্দ্র করা হয়েছে। ডিজাস্টার প্রিপেয়ারনেস, দুর্যোগ বিভিন্ন প্রস্তুতি ব্যবস্থাপনা, এগুলো হয়েছে। হ্যাভ সিগনিফিক্যান্টলি, গুরুত্বের সাথে। রিডিউস, যেগুলোর কারণে রিডিউস মানে কমানো, যেমন আমরা বলতে পারি ডিক্রিজ মানে কমানো, লেসেন মানিয়ে কমানো, আবার লেসন না, এটা লেসেন, এটা মানিয়ে কি কমানো, সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারে। যার কারণে মর্টালিটি, মর্টাল থেকে মর্টালিটি, অ্যাডজেক্টিভ থেকে নাউন, যেটা আমাদের মৃত্যুর হার কমে গিয়েছে। ফ্রম সাডেন অনসেট, এই অনসেট মানে হচ্ছে দেখি শুরু করা, সচরাচর যখন অনসেট মানে শুরু করা হবে তখন এটার সিনোনিম হবে যে স্টার্ট, এটার সিনোনিম হবে লঞ্চ, এটা ভার্ব অর্থে ইউজ করা হবে। আবার যখন অনসেট কিন্তু এখানে শুরু করা বোঝায় নেই, এই বাক্যের মধ্যে অর্থটা হচ্ছে যে হঠাৎ আক্রমণ, হঠাৎ ঝুঁকি, হঠাৎ বিপদ, এটাকে বলা হচ্ছে যে সাডেন অনসেট ইভেন্টস, অর্থাৎ যে দুর্যোগের কারণে যে হঠাৎ যে বড় ধরনের একটা ক্ষতি হয় সেটাকে বলা হচ্ছে যে সাডেন অনসেট ইভেন্টস লাইক সাইক্লোনস অ্যান্ড ফ্লাডস। যেমন লাইক এখানে কিন্তু প্রেপোজিশন, যেমন অর্থে ব্যবহার করা হচ্ছে, এবং এটার পরে যদি নাউন থাকে তখন এটাকে বুঝতে হবে লাইক এখানে প্রেপোজিশন। ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে, তাহলে কথাটা কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে প্রথম সেন্টেন্সের মধ্যে বলা হয়েছে ইনডিড মেড নোটেবল স্ট্রাইডস, যে একটা অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ, সেগুলো হচ্ছে যেমন সাইক্লোন শেল্টার করা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা করা হয়েছে, যেগুলোর কারণে আমাদের মৃত্যুর হার অনেকটা কমিয়ে দিয়েছে। হঠাৎ বিভিন্ন যে ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে যে হঠাৎ যে আমাদের সমস্যা হতো, মৃত্যু থেকে শুরু করে অনেক ক্ষতি হতে, এগুলো অনেক বেশি কমিয়ে দিয়েছে। এটাই মানে একটা অগ্রগতি অর্জন করেছে, সেটাই বলা হচ্ছে। এই বাক্যটার মধ্যে রিডিউস হচ্ছে যে মেইন ভার্ব, এবার হ্যাভ হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, টু হ্যাভ ভার্ব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ফাইনাইট ভার্ব যদি এখানে যদি আমরা পেয়ে যাই হ্যাভ আর রিডিউস মিলে, ফাইনাইট ভার্বের আগেই একদম আমরা যতটুকু অংশ আছে ততটুকু অংশ সাবজেক্ট ধরবো। এই আর্লি থেকে শুরু করে একদম প্রিপেয়ার্ডনেস পর্যন্ত এটা একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ, সো এখানে সাবজেক্ট নাউন ফ্রেজই আছে। এবার একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে বিদায় এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। এরপরে দেখো দিস ইজ এ সাকসেস স্টোরি আর্থ অ্যাকনলেজিং, হ্যাঁ এটা একটা সফলতার গল্প যেটা স্বীকার করতেই হবে, এটা বোঝাই যাচ্ছে। হাউ এভার, যাই হোক, ক্লাইমেট রিস্ক টুডে ইজ নো লঙ্গার ডিফাইন অনলি বাই সাডেন ডিজাস্টার্স। কিন্তু যাই হোক, এই যে এখানে প্যারাডক্সের কথাটা আসতেছে, কিন্তু ক্লাইমেটের যে ঝুঁকিগুলো আজকাল ইজ নো লঙ্গার, এগুলো আর বিদ্যমান নাই, ডিফাইন সংজ্ঞায়িত করা হয় না, অনলি বাই সাডেন ডিজাস্টার্স, মানে এগুলো হচ্ছে তো হঠাৎ দুর্যোগ না, অর্থাৎ এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব ক্লাইমেট প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যেই, মানে এটা হঠাৎ দুর্যোগ না আগের মতো, এটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়তে শুরু করেছে, এভাবে বলা হচ্ছে। আচ্ছা, আমরা এখন পরবর্তী প্যারার মধ্যে যাব। আমি এতটুকু পর্যন্ত হচ্ছে যে তোমাদের ফার্স্ট ভিডিও থাকবে, এটাকে আমি 3টা পার্টসে ভাগ করব। এটা বিশাল একটা কলাম, আমি কলামটা ফুল পড়ার চেষ্টা করব, ফুল বিশ্লেষণ করার চেষ্টা করব, কারণ এটা খুব কম্পিটিটিভ এক্সামের মধ্যে আমাদের রাইটিং পার্টের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, ফোকাস রাইটিংয়ের জন্য। এটা ক্লাইমেটের যে প্রভাব, প্রথম অংশের মধ্যে এতটুকু থাকবে, এখান থেকে দ্বিতীয় অংশ শুরু হবে, সেকেন্ড পার্ট। আমি 3 ভাগ করে এটাকে আপলোড করার চেষ্টা করব। আচ্ছা।